আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বয়েলের সূত্র। গত ক্লাসে আমরা শিখছিলাম হচ্ছে আদর্শ গ্যাসের সূত্র। আজকের ক্লাসটা হচ্ছে আদর্শ গ্যাসের পরের টপিক। ঠিক আছে, আজকের ক্লাসে আমরা কি শিখবো আবার বলে দেই। আজকের ক্লাসে আমরা শিখবো হচ্ছে বয়েলের সূত্র। ওকে, একটু মনোযোগ দাও স্যার। আমরা মূলত গ্যাসের ক্ষেত্রে তিনটা প্যারামিটার নিয়ে কথা বলি। কটা প্যারামিটার স্যার? তিনটা। একটা হচ্ছে পি, ভি, টি। হ্যাঁ, আরেকটা জিনিস নিয়েও কথা বলি, সেটা হচ্ছে গ্যাসের সংখ্যা এন। কিন্তু আপাতত এন নিয়ে কোনো কথা বলতেছি না। মানে এন কে স্থির রাখবো। এন মানে কি? এন মানে হচ্ছে গ্যাসের পরিমাণ। এন মানে কি? এন মানে হচ্ছে গ্যাসের পরিমাণ। একটু মনোযোগ দিয়ে আমার কথা শোনো। মনে করো আমি যদি দেখতে চাই তোমরা কে দ্রুত খাবার খাইতে পারো। মনে করো আমি দেখতে চাই তোমাদের দুজনের মধ্যে কে দ্রুত খাবার খাইতে পারে। এটা যদি পরীক্ষা করতে হয় তাহলে আমি কি করব? দুইজনকেই সমান পরিমাণ খাবার দিব। কাউকে বেশি কাউকে কম কি দিব না। এবং দুইজনেরই খাবার স্টার্ট করার সময় একই সাথে স্টার্ট হবে। কথা বুঝতে পারছি? তার মানে আমি দুইজনের সময় একই সাথে স্টার্ট করতেছি, ইভেন দুইজনকে একই পরিমাণ খাবার দিতেছি। তারপরে যে আগে খাওয়া শেষ করে ফেলবে আমি বলবো সে দ্রুত খাইতে পারে। ক্লিয়ার না? ঠিক সেরকম আমরা যদি গ্যাসের ক্ষেত্রে বিভিন্ন এক্সপেরিমেন্ট করি, প্রত্যেকটা এক্সপেরিমেন্টে নিশ্চয়ই গ্যাসের সংখ্যা বা গ্যাসের পরিমাণকে সমান ধরতে হবে। আমি যদি সমান ধরি তাহলে না আমি বলবো আচ্ছা এটা চেঞ্জ করলে এরকম হয়, ওটা চেঞ্জ করলে ওরকম হয়। ঠিক যেরকম বলছিলাম খাবার দুইজনকেই সমান দিব, খাবার দুইজনকে সমান দিয়ে দিব, দেখবো যে কে আগে খাবার খাইতে পারে, এবং যে আগে খাবার খাইতে পারে সে আমি বলবো যে দ্রুত খাবার খায়। কথাটা কি বুঝতে পারছো স্যার? এই জন্য আমরা এনটাকে স্থির ধরবো সব সময়। স্থির ধরার কারণে আমি এন নিয়ে কোনো কথা বলতেছি না, এই জন্য আমি এনটাকে মুছে দিলাম। তাহলে আমি কি বললাম? গ্যাসের ক্ষেত্রে কয়টা প্যারামিটার আছে? একটা হচ্ছে পি, ভি আর একটা টি। পি হচ্ছে চাপ, ভি হচ্ছে আয়তন, টি হচ্ছে তাপমাত্রা। মানে এই তিনটা জিনিসকে পরিবর্তন করে আমি দেখব কি কি জিনিস কিভাবে কিভাবে চেঞ্জ হয়। মানে একবার আমি টিকে স্থির রাখবো, টিকে স্থির রাখে আমি পি আর ভি এর মধ্যে চেঞ্জ আনবো। মানে আমি দেখবো মানে টিকে স্থির রাখলে পি আর ভি এর মধ্যে কি ধরনের চেঞ্জ হয়। আবার আমি ভি কে স্থির রেখা পি আর টি এর মধ্যে কি ধরনের চেঞ্জ হয় সেটা দেখবো। আবার আমি পি কে স্থির রেখা ভি আর টি এর মধ্যে কি ধরনের চেঞ্জ হয় সেটা দেখবো। কথা বুঝছো স্যার? আজকের ক্লাসে যেহেতু আমরা বয়েলের সূত্র শিখতেছি, বয়েলের সূত্রে মনে রাখবা টি স্থির থাকে। আচ্ছা, এটা মনে রাখার কৌশল কি? এটা আমি কিভাবে মনে রাখি স্যার? দেখো, বয়েল নামটা শুনলে মনে হয় না কিছু ফুটতেছে? তাহলে কিছু ফুটার জন্য কি লাগে? তাপমাত্রা লাগে। তাহলে ধরে নাও তাপমাত্রাটা স্থির থাকবে। তাহলে তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে সম্পর্কটা কার আর কার মধ্যে হবে স্যার? পি আর ভি এর মধ্যে সম্পর্ক হবে। অর্থাৎ আমি দেখতে চাই কোন একটা গ্যাসের তাপমাত্রাটাকে যদি আমি স্থির রাখি তখন ওই গ্যাসের পি চেঞ্জ করলে ভি কিভাবে চেঞ্জ হয়, অথবা ভি চেঞ্জ করলে পি কিভাবে চেঞ্জ হয়। এই পরিবর্তনগুলো আমরা বয়েলের সূত্রে আলোচনা করে থাকি। ক্লিয়ার? তো চলো স্টার্ট করি। আচ্ছা, তো চলো স্টার্ট করি বয়েলের সূত্র। মনে রাখবো স্যার, এই টেস্টটা বা এই পরীক্ষাটা হয় 1662 সালে। 1662 সালে কে করে? বিজ্ঞানী রবার্ট বয়েল। ঠিক আছে, রবার্ট বয়েল কি করেন? তাপমাত্রাটাকে স্থির রাখেন। তাহলে আমি বলবো স্থির তাপমাত্রায়, এটা হচ্ছে তোমার সংজ্ঞা, স্থির তাপমাত্রায় মানে তিনি এক্সপেরিমেন্ট থেকে যেটা পাইছেন সেটাকেই তিনি সংজ্ঞা আকারে লিখছেন। তো সেটা আমি লিখে দিচ্ছি আর কি। স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের চাপ এর আয়তনের ব্যস্তানুপাতিক। আচ্ছা, তা আমি কি বললাম? 1662 সালে বিজ্ঞানী রবার্ট বয়েল প্রথম তার সূত্রটা দেন। তিনি সূত্রে যেটা বলেন যে স্থির তাপমাত্রায়, অর্থাৎ তাপমাত্রাটাকে স্থির রেখে, আমি তোমাকে শুরুতেই বলছি বয়েলের সূত্রে কি হয়? তাপমাত্রা স্থির থাকে। স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের চাপ, মনে করো কোন একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাস নিলাম, একটা পাত্রের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাস নিলাম, তাহলে ওই গ্যাসের চাপ যেটা পি, তার আয়তনের কি হবে? চাপ এর আয়তনের ব্যস্তানুপাতিক। অর্থাৎ চাপের সাথে আয়তনের যে সম্পর্ক সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এটাই হচ্ছে সূত্র। এই সূত্রটা কি মিন করে স্যার? তুমি চাপ যত বাড়াবা আয়তন তত কমবে, আবার চাপ যত কমাবা আয়তন তত বাড়বে। এটা তো সিম্পল কথা স্যার। এটা কিন্তু আমরা নর্মালি একটু চিন্তা করলেও জিনিসটা বুঝি। যে ধরো মনে করো এটা একটা সিলিন্ডার। এই সিলিন্ডারের মধ্যে আমি কি করলাম স্যার? একটা পিস্টন লাগালাম। কি লাগাইছি?
একটা পিস্টন, পিস্টন কি করা যায়? মুভ করা যায়, উপরে নিচে মুভ করা যায়। এবার আমি যত চাপ বাড়াইতে থাকবো, যত চাপ বৃদ্ধি করতে থাকবো, মানে পিস্টনটাকে নিচে নামাইতে থাকবো, তত এই গ্যাসের মলিকিউলগুলো কি কাছাকাছি চলে আসবে না? কাছাকাছি চলে আসতে থাকবে, জায়গা ছোট হইতে থাকবে এবং আয়তন কি পাবে? হ্রাস পাবে। আয়তন কি পাবে স্যার? হ্রাস পাবে। ঠিক আছে, তার মানে যত চাপ বাড়াচ্ছি আয়তন কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। আবার উল্টা ঘটনা ঘটাও, আমি যদি পিস্টনটাকে উপরের দিকে উঠাই তাহলে কি হবে? ওই গ্যাসগুলো আরো ফ্রি স্পেস পাবে মুভ করার জন্য। তাহলে আমি বলতে পারি চাপ বৃদ্ধি করলে আয়তন হ্রাস পায়, চাপ হ্রাস করলে আয়তন বৃদ্ধি পায়। অর্থাৎ চাপের সাথে আয়তনের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। ক্লিয়ার স্যার? আশা করি বুঝছো। এবার একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই স্যার, মনোযোগ দিয়ে দেখো। তাহলে আমি সূত্রটা কি দেখলাম? আমি সূত্রটা লিখলাম হচ্ছে পি সমানুপাতিক 1/v, বা আমরা বলতে পারি পি ব্যস্তানুপাতিক ভি। উচ্চারণটা এভাবে করতে পারি পি ব্যস্তানুপাতিক ভি, বা এভাবে বলতে পারি পি সমানুপাতিক 1/v। ক্লিয়ার আমার কথা? আচ্ছা দেখো তো, এইখান থেকে কি আমি এরকম লিখতে পারি না? পি ইকুয়াল টু কে ইন্টু 1/v, পি ইকুয়াল টু কে ইন্টু 1/v। এটা কেন লিখছি বলতো? কারণ আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে সমানুপাতিক চিহ্ন উঠায় দিলে একটা সমানুপাতিক ধ্রুবক দিতে হয়। দেখো আমি সমানুপাতিক চিহ্ন উঠায় দিয়ে এখানে সমানুপাতিক ধ্রুবক কি দিছি? কে। এবার দেখো এখান থেকে আমি কি লিখতে পারি? ভিটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে পিভি ইকুয়াল টু কে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা। এখান থেকে আমি কি পেলাম? দেখো এই সূত্র থেকে পি ব্যস্তানুপাতিক ভি, এখান থেকে কি পাইলাম? পিভি ইকুয়াল টু কে। মানে কি? মানে হচ্ছে কোন একটা গ্যাসের চাপ এবং আয়তনের গুণফল সব সময় নির্দিষ্ট থাকে। কোন একটা গ্যাসের চাপ এবং আয়তনের গুণফল সব সময় কি থাকে? নির্দিষ্ট থাকে। আচ্ছা এই কথাটা হয়তো এখনো অত বিস্তারিত বুঝো নাই, একটু ওয়েট করো, আমি কিছুক্ষণের মধ্যে আবার বুঝাই দিচ্ছি। আচ্ছা এবার দেখো আমি এরকম লিখলে কি কোনো সমস্যা আছে? পি ভি ইকুয়াল টু যদি আমি কে লিখি তাহলে মনে করো আমি লিখলাম P1 V1 ইকুয়াল টু কে। কেন লিখছি? মনে করো যে কোনো একটা কন্ডিশন, মানে যে কোনো একটা চাপ, যে কোনো একটা চাপকে আমি ধরছি P1। মনে করো আমি ধরলাম P1 ইকুয়াল টু 5 ATM, কথার কথা। তাহলে যে কোনো একটা চাপের মানকে আমি ধরছি P1, এবং যখন চাপ মনে করো P1 ছিল তখন আয়তন মনে করো হচ্ছে V1 ইকুয়াল টু ছিল মনে করো 10 লিটার। চাপ যখন P1 ইকুয়াল টু 5 ছিল, আয়তন তখন V1 ইকুয়াল টু 10 ছিল। ঠিক আছে, তো আমি কি লিখলাম? এই সূত্রটা দেখে যেহেতু লিখতে পারি PV ইকুয়াল টু কে, তাহলে আমি ওটার বদলে লিখলাম P1 V1 ইকুয়াল টু কে। আবার সেম ভাবে আমি একই সূত্র অ্যাপ্লাই করে কি আমি এটা লিখতে পারি না? P2 V2 ইকুয়াল টু কে। হ্যাঁ, এখানে তুমি বলবা স্যার P2 V2 কি? P2 V2 মনে করো আরেকটা কন্ডিশন। আগে চাপ কত ছিল? 5 ছিল। এবার মনে করো আমি চাপের P2 ইকুয়াল টু 10 বানায় ফেলছি, চাপের 10 ATM করে ফেলছি। মানে আগে চাপ ছিল কত? 5 ATM, এখন P2, এই যে P2 এটাকে মনে করো 10 ATM করে ফেলছি। তখন আয়তন কত হবে? দেখো আয়তন কত হবে, একটু মনোযোগ দিয়ে শুনো। আমি কি বলছি? পিভি ইকুয়াল টু কে, মানে চাপ এবং আয়তনের গুণফল সবসময় সমান হবেই হবে। দেখো তো চাপ এবং আয়তনের গুণফল কত ছিল? 50। তাহলে এখানেও চাপ এবং আয়তনের গুণফলও 50 হবে, তাই না? তাহলে চাপ যদি 10 হয় তাহলে আয়তন কি 5 হতে বাধ্য না? কারণ 10 আর 5 গুণ করলেই তো 50 হয়। কেন এই কাজটা কেন করলাম আবার বলি। দেখো আমি বলে দিছি পিভি ইকুয়াল টু কে, তার মানে চাপ এবং আয়তনের গুণফল যে কোনো কন্ডিশনের জন্য সমান হবেই হবে যদি তাপমাত্রা স্থির থাকে। তাহলে দেখো পি আর ভি এর গুণফল কত ছিল? 50। তাহলে আমি পিটাকে চেঞ্জ করছি, পিটা আগে ছিল 5, এখন পিটাকে করে ফেলছে 10। তখন বিজ্ঞানী বলে তুমি যদি পিটাকে চেঞ্জ করো তখন ভিটা এমন ভাবে চেঞ্জ হবে যেন আগের যে পিভি ছিল, পি আর ভি এর গুণফল ছিল, সেটাই যেন ফিরে আসে। আগের পি আর ভি এর গুণফল কত ছিল? পি আর ভি এর গুণফল ছিল, এই দেখো পি আর ভি এই দুটোর গুণফল ছিল হচ্ছে 50। তো আগেরটাই যদি ফিরে আসতে হয়, অর্থাৎ P2 V2 এর মধ্যেও যদি 50 হইতে হয়, তাহলে V2 কে কত লিটার হইতে হবে? 5 লিটার হইতে হবে। আশা করি বুঝছো স্যার। দেখো এইখান থেকে বিজ্ঞানী যে সূত্রটা পায় সেটা হচ্ছে P1 V1 ইকুয়াল টু যদি কে হয়, P2 V2 ইকুয়াল টু যদি কে হয়, দোনো পাশে যেহেতু কে কে সমান, তাহলে আমি বলতে পারি P1 V1 ইকুয়াল টু P2 V2। স্যার এই সূত্র হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র। আর এই সূত্রকে আমরা বলতে পারি বয়েলের সূত্র। এটাও বয়েলের সূত্র, এগুলিও সবই বয়েলের সূত্র, কিন্তু এটা একটা বয়েলের সূত্র একটা কন্ডিশন। কন্ডিশনটা কি? আগে চাপ এবং আয়তন যা ছিল তার গুণফল পরের চাপ এবং আয়তনের গুণফল সমানই হবে। ক্লিয়ার কিনা? অর্থাৎ তুমি চাপকে যদি চেঞ্জ করো তখন আয়তন এমন ভাবে নিজেকে চেঞ্জ করে ফেলবে, এমন ভাবে আয়তন নিজেকে চেঞ্জ করবে যে আগে চাপ এবং আয়তনের গুণফল যা ছিল পরেও যেন চাপ এবং আয়তনের গুণফল তাই হয়। কথা বুঝতে পারছি?
আশা করি সবাই বুঝছো। তারপর আরেকবার একটু দেখো, কে কে যেহেতু সমান এই জন্য P1 V1 ইকুয়াল টু P2 V2 লিখতে পারি। ক্লিয়ার? আরেকটা জিনিস একটু বলি, তোমরা অনেকে ভাবতে পারো আহা P1 কি V1 কি। বাবা মনে করো আগে P1 চাপে ছিল, আগে পিস্টনটার মধ্যে আমি মনে করো P1 চাপ দিচ্ছিলাম, এখন আমি পিস্টনটার মধ্যে P2 চাপ দিচ্ছি। তার মানে P1 হচ্ছে প্রথম অবস্থায় চাপ, P2 হচ্ছে অন্য আরেকটা অবস্থায় চাপ। তাহলে V1 হচ্ছে প্রথম অবস্থায় আয়তন, V2 হচ্ছে অন্য আরেকটা অবস্থায় আয়তন। কথা বুঝতে পারছি? আচ্ছা যাই হোক, আশা করি সবাই বুঝছো। মুদ্রা কথা বা মেন কথা হচ্ছে P1 V1 ইকুয়াল টু P2 V2, এটাই হচ্ছে বয়েলের সূত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র। আর বিলিভ করো স্যার, এটা থেকে অনেক ম্যাথ আসে। ক্লিয়ার? আচ্ছা যাই হোক, তো এখন আমরা যে জিনিসটা শিখবো মূলত সেটা হচ্ছে বয়েলের সূত্রের গ্রাফ। স্যার গ্রাফটা না খুবই গুরুত্বপূর্ণ, আর মনোযোগ দিয়ে সবাই গ্রাফটা দেখিও। আমি গ্রাফের প্রমাণও দেখাবো যে গ্রাফটা কেন এরকম হইলো, গ্রাফটা কেন ওই রকম হইলো। কথা বুঝছো আমার? আর আরেকটা জিনিস একটু বলে দিই, আমি গ্রাফে একটু অ্যাডভান্স গ্রাফও পড়াবো। অ্যাডভান্স মানে আর একটু বিস্তারিত। বিস্তারিত বলতে কি, অনেক সময় বুয়েটে বা বিভিন্ন হার্ড কলেজ পরীক্ষায় বা টেস্ট পরীক্ষায় কিছু কঠিন কঠিন গ্রাফ আসে, ওই গ্রাফগুলো স্যার দেখায় দিব, ইভেন ওই গ্রাফের প্রমাণও স্যার দেখায় দিব। ক্লিয়ার? সো সবাই মনোযোগ দাও। আচ্ছা তাহলে শুরুর যে গ্রাফটা সেটা স্যার একটু বলি। আচ্ছা স্যার আগে বলি গ্রাফ জিনিসটা কি বা কেন গ্রাফ আসছে। শুরুতেই বলি, বয়েলের সূত্রে আমি কি বলছি, তাপমাত্রা স্থির থাকে। এই দেখো তাপমাত্রার পাশে আমি ক্রস কেন দিলাম, কারণ তাপমাত্রাকে আমি বাড়াবো না কমাবো না, স্থির থাকবে। তাহলে আমি চেঞ্জ করব কাকে, পি আর ভি কে চেঞ্জ করতে পারি। তাহলে পি আর ভি এর মধ্যে সম্পর্ক কি পাইলাম, পি আর ভি এর মধ্যে সম্পর্ক পাইলাম পি ব্যস্তানুপাতিক ভি, তাই না? পি ব্যস্তানুপাতিক ভি। এবার আমরা এই পি কে ভি কে বিভিন্ন ভাবে গ্রাফ আকারে আইকা আইকা দেখবো। ঠিক আছে, দেখো একটু ওয়েট করো কিভাবে আঁকি দেখো। স্যার আমি প্রথম যে গ্রাফটা আঁকবো, এগুলি তোমাদের এইচএসসি তে হয়ে যাবে। প্রথম গ্রাফটা হবে পি ও 1/v এর গ্রাফ, পি ও 1/v এর গ্রাফ। এরপরে 2 নাম্বার যে গ্রাফটা, সেই গ্রাফটা শিখাবো হচ্ছে পি ও ভি এর গ্রাফ। এরপরে 3 নাম্বার যে গ্রাফটা শিখাবো সেটা হচ্ছে পিভি ও P/V এর গ্রাফ। ঠিক আছে, আরো 2টা এক্সট্রা গ্রাফ শিখাবো। দেখি এখানে লেখা রাখি, আচ্ছা না পরে লিখবো, থাক আগে এই 3টা শিখো, তারপর বাকি ওই 2টাও লেখায় দিচ্ছি। দেখো আমি সূত্র কি পাইলাম স্যার, আচ্ছা আমি উপরে লিখবো। ঠিক আছে, আমি এখানে গ্রাফ আঁকবো আর প্রমাণগুলি নিচে দেখায় দিব। আর একটু বেসিক সূত্রটা উপরে লিখে রাখি। বেসিক সূত্র কি, বেসিক সূত্র হচ্ছে পি সমানুপাতিক পি ব্যস্তানুপাতিক ভি, এটা হচ্ছে একটা বেসিক সূত্র। আরেকটা বেসিক সূত্র কি, এখান থেকেই মনে আছে, একটু আগে লিখছিলাম আমি মুছে ফেলছি, এখান থেকে প্রুফ করা যায় পিভি ইকুয়াল টু কে। মনে আছে এই দুটা জিনিস বেসিক সূত্র। চলো গ্রাফটা আঁকি। প্রথমে দেখো পি এবং 1/v এর গ্রাফ। আচ্ছা আমি যদি মনে করো 1/v কে এক্স অক্ষে বসাইলাম এবং গ্রাফের ওয়াই অক্ষে বসাইলাম হচ্ছে পি কে। কথা বুঝছো? মানে 1/v কে বসাইছি এক্স অক্ষে আর পি কে বসাইছি ওয়াই অক্ষে। দেখো তো আমরা একটু আগে কি শিখলাম, আমরা শিখছি পি, আশা করি তোমরা দেখতে পাও, কালি কি দেখা যায়, আশা করি দেখতে পাও। আমরা একটু আগে একটা সূত্র শিখছিলাম পি সমানুপাতিক 1/v। তাহলে এখান থেকে আমি বলতে পারি পি ইকুয়াল টু কে ইন্টু 1/v। ক্লিয়ার আমার কথা? এবার দেখো তো পি কে আমি রাখছি ওয়াই অক্ষে, পি কে আমি কোন অক্ষে রাখছি স্যার, ওয়াই অক্ষে। তাহলে পি এর বদলে মনে করো আমি ওয়াই লিখলাম, পি এর বদলে আমি লিখলাম ওয়াই, আর কে এর বদলে আমি একটা জিনিস লিখলাম এম। এম দ্বারা কি বুঝাচ্ছি বলতেছি। আর 1/v কে আমি রাখছি কোন অক্ষে স্যার, এক্স অক্ষে। আশা করি দেখতেছো স্যার, যদি আমার আগের কালিটা একটু অস্পষ্ট ছিল, তারপর আশা করি যে তোমরা দেখতেছো। আচ্ছা সো 1/v কে আমি রাখছি এক্স অক্ষে, তাহলে এটার বদলে আমি লিখলাম এক্স। তাহলে দেখো তো আলটিমেটলি আমার একটা সূত্র দাঁড়ালো না, সূত্রটা কি দাঁড়াইছে, y ইকুয়াল টু mx। y ইকুয়াল টু mx। বাবা আমরা সবাই জানি y ইকুয়াল টু mx হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তার মানে এই গ্রাফটা এই রকম হবে। কথা বুঝছো? আমি তোমাকে আরেকবার একটু বুঝাই বলি। তুমি যদি পি এর সাথে 1/v এর একটা গ্রাফ আঁকতে চাও, তাহলে গ্রাফটা কিরকম হবে, গ্রাফটা আঁকতে চাওয়া মানিটা কি, মানিটা হচ্ছে তুমি যদি পি কে বাড়াও, কথাটা বুঝো, তুমি যদি পি কে বাড়াও তাহলে কিন্তু 1/v ও বাড়ে। পি কে যদি বাড়াও 1/v ও বাড়ে, কারণ দেখো পি এর সাথে 1/v কিন্তু সমানুপাতিক। কথাটা বুঝিও, পি এর সাথে 1/v কিন্তু সমানুপাতিক, কিন্তু পি এর সাথে ভি হচ্ছে ব্যস্তানুপাতিক।
ইজ ইট ক্লিয়ার বাবা? তাহলে পি যেহেতু বাড়াচ্ছ 1/v কিন্তু বাড়তেছে, তাই না? খেয়াল করে দেখো তো, এই গ্রাফে তো তাই প্রুভ হয়। এই দেখো পি এর মানটা আমি যত বাড়াচ্ছি, মনে করো পিটা এখন এই জায়গায় p1, তাহলে দেখো 1/vটা কোন জায়গায়, 1/vটা এখন এই জায়গায়, তাহলে 1/v1। এরপর আবার পি এর মানটাকে দেখো বাড়ায় আমি এই জায়গায় নিয়ে আসছি, তাহলে মনে করো p2। এবার দেখো তো ভি এর মান 1/v এর মানটা কি বেড়ে গেছে না? 1/v2। কথাটা আমার বুঝো নাই? মানে আমি পি এর মানটা যত বাড়াচ্ছি 1/v এর মানটা ততই সমান হারে বাড়তেছে। এটা আমি কিভাবে বুঝলাম? এটা দেখো y = mx, এই সূত্রটা আসার কারণে বুঝলাম। আচ্ছা, আমি কে এর বদলে m কেন লিখছি? কারণ হচ্ছে আমরা জানি y = mx হচ্ছে একটা মূল বিন্দুগামী সরলরেখার ঢাল। আর m দ্বারা কি বোঝায়? m দ্বারা বোঝায় হচ্ছে, সরি কথাটা একটু ভুল বলে ফেলছি, y = mx দ্বারা বোঝায় মূল বিন্দুগামী সরলরেখা, আর m দ্বারা বোঝায় ওই রেখার ঢাল। কে দ্বারা কি বোঝায়? কে দ্বারা বোঝায় ধ্রুবক। ধ্রুবক কি নির্দিষ্ট না? আর কোন একটা রেখার জন্য এমও কি নির্দিষ্ট না? মানে ঢালটা কি নির্দিষ্ট না? তাহলে কে এর বদলে আমি এম লিখলাম, পি এর বদলে আমি ওয়াই লিখলাম, 1/v এর বদলে আমি এক্স লিখলাম। আলটিমেটলি যেহেতু y = mx আসছে, তার মানে এই গ্রাফটা হবে মূল বিন্দুগামী সরলরেখা। ক্লিয়ার? আশা করি সবাই বুঝছো। এবার দেখো v এবং 1/v এর পি এবং v এর গ্রাফটা কেমন হবে। আচ্ছা, আরেকটা কথা একটু বলে নেই, তুমি যদি পিটাকে এই জায়গায় দাও, 1/v কে এই জায়গায় দাও, ওই সেম একই জিনিসই আসবে। কথা বুঝতে পারছি? পি কে যদি ওই জায়গায় দাও, 1/v কে যদি এই জায়গায় দাও, আর পি কে যদি এই জায়গায় দাও, সেম একই আসবে, মূল বিন্দুগামী সরলরেখাই আসবে। আচ্ছা, তাহলে চলো এই গ্রাফটা এবার দেখি। এই গ্রাফটা কি ছিল? এই গ্রাফটা ছিল পি এর সাথে ভি এর গ্রাফ। আমি ধরলাম পি কে আমি ধরলাম আমার এক্স অক্ষে রাখছি, আর ভি কে ধরলাম আমি ওয়াই অক্ষে রাখছি। ক্লিয়ার কিনা আমার কথা? তাহলে এই গ্রাফটা কেমন হবে? এই গ্রাফটা কেমন হবে স্যার? তুমি দেখো, এটাও সূত্র দিয়ে প্রুফ করতে পারি, পি সমানুপাতিক 1/v। তাহলে এখন কি লেখা যায়? পি = k × 1/v। দেখো তো, ভিটাকে যদি আমি এই পাশে গুণ আকারে নিয়ে আসি, পিভি = k আসে না? কথাটা বুঝো নাই? ভিটা এখানে ভাগ আকারে আছে, এই পাশে আসলে ভিটা গুণ আকারে চলে আসবে। তাহলে কি আসলো? আলটিমেটলি পিভি = k আসলো। পি কে আমি কোন অক্ষে রাখছি? এক্স অক্ষে রাখছি, তাহলে পি এর বদলে মনে করো আমি লিখলাম এক্স, আর ভি কে আমি রাখছি ওয়াই অক্ষে, তাহলে ভি এর বদলে লিখলাম ওয়াই। আর কে মানে কি? কে মানে একটা ধ্রুবক। কে মানে কি? কে কি অবশ্যই একটা ধ্রুবক না স্যার? কে কি একটা ধ্রুবক না? তাহলে দেখো তো, এক্স ওয়াই ধ্রুবক। বাবা, এটা কিসের সমীকরণ বলো তো? এক্স ওয়াই ধ্রুবক, এটা কিসের সমীকরণ? যেরকম y = mx ছিল মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। মনে রাখবা স্যার, এটা তোমরা জানো। জানো কিনা আসলে ঠিক জানি না আমি, কারণ যারা ফার্স্ট ইয়ারে পড়ো তারা এখনো মনে হয় ম্যাথে কৌণিক্স পড়ো নাই। যারা ফার্স্ট ইয়ারে পড়ো তারা এখনো কৌণিক্স পড়ো নাই। সো কৌণিক্স যদি না পড়ো, তাহলে এই সমীকরণটা জানার কথা না। আর জানলেও জানতে পারো, বলা যায় না। আর যারা সেকেন্ড ইয়ার আছে তারা তো আশা করি অবশ্যই জানো, এক্স ওয়াই ধ্রুবক। এটা হচ্ছে এই রকম। দাঁড়াও একটু সুন্দর করে আঁকি, এই রকম। ক্লিয়ার কিনা আমার কথাটা? এটাকে আমরা বলি আয়তকার অধিবৃত্ত। এটাকে কি বলি আমি একটু লিখে দেই। এটাকে বলা হয় আয়তকার অধিবৃত্ত। আর ইংলিশে বলা হয় রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। ইংলিশে কি বলা হয় বাবা? রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। আর বাংলায় বলা হয় আয়তকার অধিবৃত্ত। আচ্ছা, চলো পরের গ্রাফটা দেখি। পরের গ্রাফটা হচ্ছে পিভি আর পিভির সাথে পি অথবা বি এর গ্রাফ। দেখো তো কেমন হবে। পিভি কে মনে করো আমি ধরলাম এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর, পিভি কে আমি ওয়াই অক্ষ বরাবর ধরলাম, আর এক্স অক্ষ বরাবর একবার পি কে ধরবো, আবার এক্স অক্ষ বরাবর ভি কে ধরবো। এই জন্য দেখো আমি p/v দিছি, মানে একবার পি কে রেখা হিসেব করব, আবার ভি কে রেখা হিসেব করব। এক কাজ করি, আপাতত ভিটা মুছে দেই, শুধু পিটা দিয়া ম্যাথ করি, পিটা দিয়া করি, দেখি কি আসে। দেখো তো, আমি একটা কথা শিখলাম না, পি, দেখো তো এখান থেকে তো শিখছি পিভি = k। এখান থেকে কি শিখলাম? পিভি = k। দাঁড়াও আমি একটু মার্কারটা চেঞ্জ করে নেই। এখান থেকে আমি কি শিখলাম বাবা? পিভি = k। তাহলে দেখো তো, এই কথাটার মানেটা কি বাবা? পিভি = k, এই কথাটার মানেটা কি? এই কথাটার মানে হচ্ছে, পি এর মানটা তুমি যতই চেঞ্জ করো না কেন, ভি এর মানটা এমন ভাবে নিজেকে চেঞ্জ করবে যেন সব সময় তাদের গুণফল যেন কে হয়। কে মানে একটা নির্দিষ্ট সংখ্যা হয় বা নির্দিষ্ট মান হয়। আমি আবার বুঝা বলি, পিভি = k মানে হচ্ছে পি এর মানটাকে যদি তুমি চেঞ্জ করো, তখন ভি এর মানটা এমন ভাবে চেঞ্জ হবে যেন তাদের গুণফল আলটিমেটলি সবসময় যেন একটা নির্দিষ্ট জিনিসই থাকে, সেটা হচ্ছে কে। তার মানে হচ্ছে পি এর মানটা তুমি যতই চেঞ্জ করো না কেন,
অথবা পি এর মানটা তুমি যতই চেঞ্জ করো না কেন পিভির মান চেঞ্জ হবে না। আবার বলি, পি এর মানটা তুমি যতই চেঞ্জ করো না কেন ভি এর মান নিজেকে চেঞ্জ করবে, এমন ভাবে চেঞ্জ করবে যেন পিভি এর মানটা, পিভি মানে দুটার গুণফল যেন কে হয়, মানে নির্দিষ্ট একটা সংখ্যা হয়। কথা ক্লিয়ার? তার মানে আমি পি এর মানটাকে যতই পরিবর্তন করি না কেন পিভির মানের কোনো পরিবর্তন হবে না। দেখো এখান থেকে তো দেখা যাচ্ছে পিভি ইকুয়াল টু কে, তার মানে পি আর ভি এর গুণফল সব সময় সমান থাকবে, পি আর ভি এর গুণফল সব সময় সমান থাকবে। ক্লিয়ার? তাহলে এটার গ্রাফটা হবে, এটার গ্রাফটা হবে এইরকম। কথা বুঝতে পারছি স্যার? আচ্ছা, কেন দেখো তো এখান থেকে একটু দেখাই। দেখো তো আমি পি এর মানটা যতই বাড়াচ্ছি না কেন, দেখো পি এর মানটা মনে করো এই জায়গায় আছে, পি এর মানটা মনে করো এই জায়গায় আছে, এই যে পি ওয়ান, তখন পিভির মান কত? এই দেখো পিভির মান হচ্ছে এতটুকু। কথা বুঝো নাই? পি এর মানটা যখন পি ওয়ান ছিল তখন পিভির মানটা কত? এই দেখো এতটুকু। এবার দেখো আমি পি এর মানটা আবার বাড়াইলাম, পি এর মানটা বাড়াইয়া এবার এই জায়গায় নিয়ে গেলাম। খেয়াল করে দেখো তো এখনো পিভির মান কত? পিভির মান তো ওই অতটুকুই আছে। পিভির মান কি চেঞ্জ হয়েছে? পিভির মান কি চেঞ্জ হয়েছে? পিভির মান কিন্তু চেঞ্জ হচ্ছে না। কথা বুঝতে পারছি বাবা? এটাকে আমরা বলি ওয়াই ইকুয়াল টু বি। এই রেখাটাকে আমরা বলি ওয়াই ইকুয়াল টু বি। তার মানে দেখো ওয়াই ইকুয়াল টু বি মানে হচ্ছে এই যে ওয়াই অক্ষে, এটা কি ওয়াই অক্ষ না? ওয়াই অক্ষে দেখো বি বলা মানে হচ্ছে একটা নির্দিষ্ট মান নিয়ে এসে বসে আছে, একটা নির্দিষ্ট মান। মনে করে যে মানটা হচ্ছে বি, এই মানটা হচ্ছে বি, এই মানটা সব সময় কিন্তু বজায় আছে, সব সময় কিন্তু বজায় আছে। যেমন আরেকবার একটু বুঝা বলি, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স সমীকরণ থেকে বুঝছি মূলবিন্দুগামী সরলরেখা, এখান থেকে বুঝছি এক্স ওয়াই ইকুয়াল টু ধ্রুবক দেখে বুঝছি রেক্টাঙ্গুলার হাইপারবোলা বা আয়তাকার অধিবৃত্ত। আর এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু বি, ওয়াই ইকুয়াল টু বি হওয়ার কারণে আমি বুঝবো এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। এটাকে আমরা আরেকটা বলতে পারি এক্স অক্ষের সমান্তরাল। আজকে মার্কারে যে কি হইলো, মার্কার গুলিতে কালি নাই। এটা মানে কি স্যার? এটাকে আমরা বলি এক্স অক্ষের সমান্তরাল। আচ্ছা, এখন তোমরা বলতে পারো স্যার এটার না হয় প্রুফ দেখাইছেন, এটার প্রুফ দেখাইছেন, এটার প্রুফটাও দেখান, এটা ওয়াই ইকুয়াল টু যে বি হয়। চলো দেখা দেই। দেখো তো আমি কি পিভিটাকে ওয়াই অক্ষে রাখছি না? পিভিটাকে কি ওয়াই অক্ষে রাখছি না? তাহলে আমি বলতে পারি না পিভির বদলে আমি বলতে পারি ওয়াই, আর এটা ইকুয়াল টু কি ধ্রুবক না? কে কি একটা ধ্রুবক না? ওই ধ্রুবকের বদলে মনে করো আমি বি লিখলাম, ওই ধ্রুবকের বদলে মনে করো আমি বি লিখলাম, তাহলে আলটিমেটলি ওয়াই ইকুয়াল টু কি আসছে? বি আসছে। আর মনে রাখবা স্যার ওয়াই ইকুয়াল টু বি হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখা। আর এক্স অক্ষের সমান্তরাল রেখা মানে কি? এক্স এর মানটা তুমি যতই বাড়ো না কেন ওয়াই এর মানটা চেঞ্জ হচ্ছে না। দেখো ওয়াই এর মানটা অলওয়েজ বি থাকতেছে, ওয়াই এর মানটা অলওয়েজ বি থাকতেছে। ক্লিয়ার? আশা করি স্যার তোমরা সবাই এই গ্রাফটা বুঝছো। এই গ্রাফটা যদি তোমরা বুঝে ফেলো স্যার, তাহলে বলা যায় এসএসসি তে কম বেশি এই গ্রাফগুলি যেহেতু আসে, আশা করি এই গ্রাফে আর আটকাবা না। ক্লিয়ার? এবার চলো আমি একটু ওই দুইটা না তিনটা মনে হয়, তিনটা একটু ভিন্ন টাইপের গ্রাফ দেখাই, যেগুলি বললাম একটু জটিল, অত জটিল না, জাস্ট এগুলি আর কি আমরা সচরাচর দেখি, বাট এখন যে তিনটা গ্রাফ আঁকবো ওই তিনটা অতটা সচরাচর দেখি না। চলো ওটা দেখাই তোমাদেরকে। আচ্ছা মনোযোগ দাও, কনসেন্ট্রেশন দাও স্যার। আমি মুছে দিলাম এগুলা। আচ্ছা চলো এবার একটু বুঝাই দিই। বাবা খেয়াল করে দেখো তো, একটু আগে যে গ্রাফগুলি আঁকছি না, এটার এটার মধ্যে তো কোনো ডিফারেন্স নাই। আচ্ছা আমি একটু চেক করি স্ক্রিনে কি ওই জায়গাটুকু দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা বাবা একটু দেখো তো, তোমরা বলতে পারো স্যার আপনি এখন একটু আগে যে গ্রাফগুলি শিখাইছেন ওই গ্রাফগুলি আর এই গ্রাফগুলি তো সেম। হ্যাঁ বাবা ঠিক, ওই গ্রাফগুলি এই গ্রাফগুলি সেম, শুধু ডিফারেন্স কি ওখানে একটা একটা করে দাগ ছিল, এখানে দেখো দুই তিনটা করে দাগ আছে। ক্লিয়ার কিনা আমার কথা? আমি একটু বুঝাই দেই জিনিসটা আমি আসলে কি আঁকছি এবং কেন আঁকছি। আমরা এখন যে টপিকটা পড়তেছি এটা হচ্ছে বয়েলের সূত্র। বাবা বয়েলের সূত্রের তাপমাত্রা কিন্তু স্থির থাকে, তাই না? আমি তাপমাত্রাকে স্থির রেখা প্রথমে এই গ্রাফটা আঁকছিলাম না, এই গ্রাফটা আঁকছিলাম, ওইখানে একটা দাগ ছিল। ওই গ্রাফটা কি আর কিসের সম্পর্ক ছিল? ওই গ্রাফটা ছিল পি ও 1/v এর গ্রাফ, তাই না? পি এবং 1/v এর গ্রাফ। আচ্ছা দেখো তো পি এবং 1/v, যেখানে 1/v কে আমি এক্স অক্ষে রাখছিলাম এবং পিটাকে রাখছিলাম আমি ওয়াই অক্ষে, তাই না বাবা? কিন্তু এবার একটু আমার কথা শোনো তো বাবা, এখানে তিনটা দাগ দেওয়ার মানে কি? মানে হচ্ছে আগের বার যখন এই যে এই গ্রাফটা আঁকছিলাম তখন আমি এরকম একটা দাগ দিছিলাম, ওই একটা দাগ যে কোনো একটা তাপমাত্রায় ছিল,
যে কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রায় ছিল, কিন্তু এবার মনে করো আমি তাপমাত্রাকে চেঞ্জ করতেছি। তার মানে মনে করো এটা হচ্ছে T1 তাপমাত্রা, এটা হচ্ছে T2 তাপমাত্রা, এটা হচ্ছে T3 তাপমাত্রা। কথাটা বুঝো নাই, আরেকবার বলি। আমি আগের বার যখন এই গ্রাফগুলো আঁকছিলাম তখন এই গ্রাফগুলি কি তিনটা দাগ ছিল? ছিল না, একটা দাগ ছিল। একটা দাগ থাকা মানে কি? একটা দাগ থাকা মানে হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রায়, সেই তাপমাত্রা ধরলাম টি এবং টি কে ধরলাম স্থির, ওই স্থির তাপমাত্রায় আমি 1/v এবং p এর গ্রাফ আঁকছিলাম। কিন্তু এবারও কিন্তু আমি তাপমাত্রাটাকে স্থিরই ধরতেছি। এবার যখন গ্রাফটা আঁকলাম এবারও কিন্তু আমি তাপমাত্রাটাকে স্থিরই ধরতেছি, কিন্তু এবার ভিন্ন ভিন্ন তাপমাত্রা। মনে করো একবার 25-এ, মনে করো কথার কথা T1 = 25 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে একবার 25 ডিগ্রি সেলসিয়াসে আমি মনে করো এই হিসাবটা করলাম, তখন গ্রাফটা হয়েছে এরকম দাগ। কথা বুঝিও আমার। আবার মনে করো T2 = আমি করছি 35 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস, তখন মনে করো আমার গ্রাফটা এরকম হইলো। এবার T3 = করলাম মনে করো 60 ডিগ্রি সেলসিয়াস, তখন আমার গ্রাফটা আরো এরকম খাড়া হয়ে গেল। কথা কি বুঝছো? দেখো আমি কিন্তু এবারও স্থির তাপমাত্রায় রাখছি, কিন্তু বিভিন্ন তাপমাত্রায় কিরকম আচরণ করে সেটা দেখতে চাচ্ছি। কথা বুঝছো আমার? মানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্রাফটা কিরকম আচরণ করে সেটা দেখতে চাইলাম, আবার 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্রাফটা কেমন আচরণ করে সেটাও দেখতে চাইলাম। মানে 25-এ যখন কাজ করছি না, 25-এ যখন বা 35-এ যখন বা 60-এ যখন কাজ করছি, মানে সূত্রটা লিখছি, তখন ওই 25-এই স্থির ছিল, 35-এই স্থির ছিল, 60-এই স্থির ছিল। কিন্তু আমি জাস্ট বিভিন্ন তাপমাত্রা চেঞ্জ করে করে আমি দেখলাম যে 25-এ কেমন আচরণ করে, 35-এ কেমন আচরণ করে, 65 বা 60-এ কেমন আচরণ করে। কথা কি আমার বুঝছো বাবা? তো আমরা যেটা দেখলাম যে T1, T2, T3 এরকম তিনটা তাপমাত্রা আমার কাছে দেওয়া আছে। তো আমি একটু তোমাকে বলি স্যার এখান থেকে প্রশ্নটা কেমন আসবে। প্রশ্নটা আমাকে আসবে এরকম, ক অথবা খ, যে কোনো একটা সিলেক্ট করতে বলবো, বা এরকম আরো অনেকগুলি থাকবে। সেটা হচ্ছে এরকম T1, T2, T3, এরপর হচ্ছে T1, T2, T3। মানে তোমার কাছে এটা জানতে চাইবে যে T1 বড় না T2 বড় না T3 বড়, নাকি আবার উল্টা কথা যে T2 ছোট, সরি T1 ছোট না T2 ছোট না T3 ছোট। মানে এরকম ভাবে তোমার কাছে জানতে চাইবে যে কোনটা বড় কোনটা ছোট। কথা বুঝছো আমার? আচ্ছা বাবা এটা একটু মনোযোগ দিয়ে শোনো বাবা, কোনটা আমি অ্যাকসেপ্ট করব, ক না খ সেটা আমরা একটু দেখি, ঠিক আছে? আমি তোমাদের প্রুফ সহ দেখাবো, ঠিক আছে? আর একটা কথা একটু শোনো, আমি একটু আগে যে দেখলাম 20, 25, 35, তোমরা তো অনেকেই বলতে পারো স্যার এটা তো বুঝে গেলাম আমরা যে 20-এ যা ছিল তারপরে 30-এ তার থেকে আরো বেশি খাড়া হয়ে যাবে, দেখো দাগটা খাড়া হয়ে গেছে, তারপরে 60-এ আরো বেশি খাড়া হয়ে গেছে। তোমরা অনেকেই বলতে পারো, ঠিক আছে, আচ্ছা তোমাদের কথাও ঠিক, কিন্তু আমি জাস্ট একটু প্রুফ করে দেখাইতে চাই যে কেন T1 বেশি না T2 বেশি না T3 বেশি, সেটা একটু আমি প্রুফ করে দেখাইতে চাই। সো একটু মনোযোগ দাও বাবা। দেখো তো আমরা যদি এরকম ভাবে লিখি, আমি প্রমাণ দেখাচ্ছি, হ্যাঁ দেখো স্যার এই রেখাটা এক্স অক্ষের সাথে একটা ঢাল তৈরি করবে, ধরলাম ওই ঢালের জন্য কোণটা হচ্ছে θ1। এই রেখাটা এক্স অক্ষের সাথে আরেকটা ঢাল তৈরি করবে, সে ঢালের মানটা হচ্ছে, সে ঢালের জন্য যে কোণটা থাকবে সেটা হচ্ছে θ2। আর এই রেখাটা আরেকটা কোণ তৈরি করবে, সেটা হচ্ছে θ3। কথা বুঝছো? এবার একটু মনে করে দেখো তো বাবা, আমরা 9, 10-এ থাকতে বা ছোটবেলায় আমরা কোনো একটা সরল রেখার ঢাল কোন সূত্র দিয়ে বের করতাম, সেটা বের করতাম হচ্ছে tan θ সূত্র দিয়ে। সরল রেখার ঢাল কোন সূত্র দিয়ে বের করতাম বাবা? tan θ সূত্র দিয়ে। এবার একটু দেখো, তা আমি এই রেখার জন্য লিখলাম tan θ1, এই রেখার জন্য এই রেখার জন্য লিখলাম tan θ2, আর এই রেখার জন্য লিখলাম tan θ3, tan θ3। তার মানে আমি কি করছি বলতো, আমি এই রেখার ঢাল বের করছি, θ1 যে কোণটা, θ1 যে কোণ, আর সেই কোণের জন্য যে রেখাটা, সেই রেখাটার ঢাল হচ্ছে tan θ1। θ2 যে কোণ আর সেটার জন্য যে রেখা, সেই রেখার ঢাল হচ্ছে tan θ2। আর θ3-র জন্য যে রেখাটা, সেই রেখার ঢাল হচ্ছে tan θ3। এখন তোমরাই নিজেরা একটু চেক করে দেখো যে মনে করো থেটা, এখানে দেখো θ1 সবচেয়ে কিন্তু ক্ষুদ্র, θ1 কিন্তু সবচেয়ে ছোট, θ2 তার থেকে বড়, θ3 সবচেয়ে বড়। তার মানে আমি বিষয়টা এইভাবে বলতে পারি, এক কাজ করে আমি জিনিসটা একটু দাঁড়াও সাজায় লিখি, এভাবে লিখবো যে θ1 সবচেয়ে ছোট, θ2 তার থেকে বড়, θ3 আরো বড়। কথা বুঝছো? এবার চলো ঢাল বের করি। ঢালটা কিভাবে বের করি? tan θ1 tan θ2 tan θ3। তোমরা আমাকে একটু বলো তো বাবা, থেটার মানের সাথে যদি তুমি tan করো তখন কোন মানটা বড় হয়? দেখি তোমরা নিজেরাই করো।
একবার tan 30 ডিগ্রি করে দেখো, আর একবার tan 45 ডিগ্রি করে দেখো। 45 ডিগ্রি করে দেখো কোনটার মান বড় আসে, তোমরা দেখবা tan 45 এর মান বড় আসে। আবার তুমি tan 60 করে দেখো, tan 60 এর মান আরো বড় আসবে। কথা বুঝাইতে পারছি? তার মানে আমি তোমাকে বলতে চাচ্ছি, তুমি যদি tan theta 1 দেখো, theta 1 কিন্তু ছোট ছিল, তার জন্য tan theta 1 টাও ছোট। tan theta 2 দেখো theta 2 এর মান বড়, theta 2 কোণের মানটা বড়, তাহলে tan theta 2 বড় আসবে। theta 3 কোণের মানটা আরো বেশি, তখন tan theta 3 ও বেশি আসবে। কথা বুঝো নাই বাবা? মানে দেখো 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি tan করলে বেড়ে যায়, tan 30 এর মান যা আসে tan 45 এর মান তার থেকে বেশি আসে। ঠিক সেরকম এখানে theta 1 যতটুকু, তার থেকে theta 2 বড়, theta 3 আরো বড়, তার মানে tan theta 1 এর মান যা আসবে তার থেকে tan theta 2 এর মান আরো বেশি আসবে, tan theta 2 এর মান আরো বেশি আসবে। বুঝতেছো আমার কথাটা? তাহলে এবার একটু খেয়াল করে দেখো তো স্যার তাহলে এবার একটু মনোযোগ দিয়ে দেখো, tan theta 1 কখন আসে? tan theta 1 কখন আসে? এই দেখো T1 তাপমাত্রার জন্য। তাহলে আমি এখানে লিখতে পারি T1। বুঝো নাই কেন? কারণ দেখো theta 1 কার জন্য আসছে? T1 এর জন্য। T1 যখন তাপমাত্রা ছিল তখন কোণের মান ছিল theta 1, তাই না? তাহলে দেখো tan theta 1 এর নিচে লিখতে পারি T1। কেন? বুঝো নাই বাবা? আরেকবার বলি, যখন তুমি theta 1 করছো তখন তোমার তাপমাত্রা কত ছিল? T1। বা এভাবে বলতে পারি, যখন T1 তাপমাত্রা ছিল তখন তোমার কোণের মান ছিল theta 1। আবার T2 যখন তাপমাত্রা করছো দেখো কোণের মানটা বেড়ে গেছে, theta 2 তৈরি করছে। তার মানে এই যে tan theta 2 এটা কখন আসবে? তোমার T2 তাপমাত্রার জন্য। আর tan theta 3 এটা কখন আসবে? তোমার T3 তাপমাত্রার জন্য। তাহলে খেয়াল করে দেখো, তাপমাত্রা তুমি যতই বাড়াচ্ছ ততই তোমার কি হচ্ছে স্যার? tan theta মান বৃদ্ধি পাচ্ছে। tan theta মান যত বৃদ্ধি পাবে রেখাগুলি তত খাড়া হবে না? tan theta মানে কি? ঢালের মানটা যত বৃদ্ধি পাবে রেখাগুলি তত খাড়া হবে। তারপর আমি বলতে পারি T3 টা হচ্ছে সবচেয়ে বেশি তাপমাত্রা, কারণ T3 এর কারণে দেখো ঢালের মানটা মানে theta 3 এর মানটা বেশি হয়েছে, আর theta 3 এর মানটা বেশি হওয়ার কারণে tan theta এর মানটাও বেশি হয়েছে। কথা বুঝতে পারছি? তাহলে আমার এইটা সঠিক হবে, ক নাম্বারটা সঠিক হবে। আশা করি সবাই বুঝছো। আচ্ছা ডান বাবা, তাহলে চলো এবার এটার গ্রাফ দেখি। সেকেন্ডটার গ্রাফ কিসের জন্য বলো তো? সেকেন্ডটার গ্রাফ হচ্ছে কার জানো? এই গ্রাফটা হচ্ছে পি ও ভি এর গ্রাফ, আর এটা হচ্ছে পিভি ও পি অথবা ভি এর গ্রাফ। ঠিক আছে? তো আচ্ছা, এটা আমি দিলাম T1, এটা দিলাম T2, এটা দিলাম T3। তাহলে T1 T2 T3 এই তিনটা তাপমাত্রা। আবার এখানেও দিলাম T1 T2 T3, তিনটা আলাদা আলাদা তাপমাত্রার জন্য। তাহলে এবার এক্স অক্ষ বরাবর কাকে দিলাম? পি কে দিলাম। এক্স অক্ষ বরাবর কাকে দিলাম? পি। আর ওয়াই অক্ষ বরাবর কাকে দিলাম স্যার? ওয়াই অক্ষ বরাবর দিলাম হচ্ছে ভি। আর এখানে এক্স অক্ষ বরাবর পি অথবা ভি, আর ওয়াই অক্ষ বরাবর পিভি। ঠিক আছে? আচ্ছা এবারও সেম প্রশ্ন, এবারও তোমার কাছে সেম প্রশ্ন করা হবে, T1 বড় না T2 বড় না T3 বড়, নাকি T1 ছোট, T2 ছোট, T3 ছোট, মানে এরকম তোমার কাছে জানতে চাওয়া হবে। ঠিক আছে? তাহলে চলো আমরা আবার প্রুফ করে দেখি। ধরো আমি যে কোনো একটা বিন্দু ধরলাম এইখানে। ঠিক আছে স্যার? তাহলে এই বিন্দুতে আমার পি আর ভি এর একটা ভ্যালুয়েশন আসবে। কিভাবে? পিটা হচ্ছে এই জায়গায়, সেটা হচ্ছে P1, আর ভিটা হচ্ছে এই জায়গায়, সেটা হচ্ছে V1। কথাটা বুঝিও, যে কোনো একটা বিন্দু ধরলাম। তাহলে এবার ওই বিন্দুটা ঠিক এই বরাবর ওই গ্রাফেও ধরি, মানে এই যে এই গ্রাফেও ধরি। তো এই গ্রাফে দেখো তো এটা কি হচ্ছে? এটা হয়ে যাচ্ছে P2, এটা হয়ে যাচ্ছে P2, আবার আয়তনটা V1 ই থাকতেছে। আচ্ছা মনে করো আয়তনটা আমি সেমই রাখলাম, V1 ই রাখলাম। ক্লিয়ার? আচ্ছা আবার এই গ্রাফের জন্য দেখো সেটা কত হয়ে যাচ্ছে? সেটা হয়ে যাচ্ছে P3, কত হয়ে যাচ্ছে? P3, এবং আয়তনটা হয়ে যাচ্ছে V1। ক্লিয়ার কিনা আমার কথাটা? মানে আমি যে কোনো একটা বিন্দু ধরলাম, এই যে এই বিন্দু এক সরল রেখা বরাবর। তাহলে এবার তুমি আমাকে বলো তো, P1 V1, P2 V1, P3 V1, এদের মধ্যে কাদের গুণফল সবচেয়ে বড়? অবশ্যই P3 V1 এর গুণফলটা বড় হবে। তুমি দেখো না, চাপের মান বাড়তেছে, আয়তন মনে করো যা আছে তাই রাখলাম। তুমি দেখো, তুমি নিজেই দেখবা, বুঝবা। P2 V1, P1 V1, মানে মনে করো P1 যা চাপ, P2 কিন্তু তার থেকে বেশি, তাহলে গুণফলটা বেড়ে যাবে। দেখো এই যে P1 যা ছিল, P2 এর গুণফল তার থেকে বেশি হয়ে গেছে। আবার P3 চাপের মান সবচেয়ে বেশি, তাহলে চাপের সাথে আয়তন গুণ করলে চাপ এবং আয়তনের গুণফল তো আরো বেশি হবে। কথা কি বুঝতে পারছি?
আচ্ছা, এবার একটু দেখো বাবা, আমি P3V1 এটার মানটা সবচেয়ে বড় বললাম। P3V1 কোন তাপমাত্রার জন্য আসছে? এই যে P3V1 এটা হচ্ছে T3 তাপমাত্রার জন্য আসছে। তাহলে আমি পিভির বদলে আমি লিখতে পারি nRT3। এখন তুমি বলবো স্যার এটা কেন লিখছেন? কারণ আমরা একটা সূত্র জানি না বাবা, PV = nRT। তাহলে এই টিটা কত তাপমাত্রার জন্য আসছে? T3 তাপমাত্রার জন্য আসছে পিভিটা। এই যে এই পিভিটা কত তাপমাত্রার জন্য আসছে? T3 তাপমাত্রার জন্য। তাহলে n এর মান তো নির্দিষ্ট, আর এর মান তো সার্বজনীন গ্যাস ধ্রুবক। তাহলে টিটাই তো বাড়াইতে পারি কমাইতে পারি, তাই না? তার মানে এটা T3 তাপমাত্রার জন্য আসছে না, P3V1। তাহলে P3V1 এর বদলে আমি T3 লিখছি। কথা বুঝছো? ঠিক একই রকম P2V1 কতর জন্য আসছে দেখো তো। P2V1 আসছে হচ্ছে T2 তাপমাত্রার জন্য। এই যে এই বিন্দুটা দেখো T2 তাপমাত্রার জন্য। তাহলে আমি লিখবো nRT2। এরপরে দেখো এটা হচ্ছে P1V1 কোন তাপমাত্রার জন্য আসছে? এই গ্রাফটা দেখো, এই যে এই বিন্দুটা T1 তাপমাত্রার জন্য। তাহলে এটা হবে T1। তাহলে T1 না, এটা লিখবো nRT1। কি লিখবো বাবা? nRT1। এবার দেখো তো ওই পাশ থেকে আমি nr যদি কেটে দেই, তাহলে আলটিমেটলি T3 সবচেয়ে বড়, তারপরে T2, তারপরে T1। তাহলে এটার উত্তরটা কোনটা হবে? T3 সবচেয়ে বড় না? তাহলে এই দেখো T3 সবচেয়ে বড় হবে, তারপরে হবে T2, তারপরে হবে T1। কথা বুঝছো বাবা? এটাও ছিল প্রমাণ, আমি প্রমাণটা লিখে দিলাম। ওকে, এবার চলো আমরা লাস্ট এটারটা করব। চলো, এটা কি ছিল? এটা ছিল হচ্ছে গিয়ে তুমি পি অথবা ভি এর মানটাকে যতই চেঞ্জ করো না কেন, পি অথবা ভি এর মানটাকে তুমি যতই চেঞ্জ করো না কেন, পিভির মানটা সবসময় ধ্রুবক থাকবেই থাকবে। এখন এখানেও T1 আছে, T2 আছে, T3 আছে, তো সেম একই রকম ভাবে তোমাকে প্রশ্ন করবে যে T1 বড়, T2 বড় না T3 বড়, নাকি উল্টা T1 ছোট, T2 না T3, এভাবে তো তোমাকে জিজ্ঞেস করবে। কথা বুঝতে পারছি স্যার? তাহলে এটার প্রুফটা কিভাবে করবা দেখো। সেটা হচ্ছে দেখো, আমরা একটা সূত্র জানি। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে PV = nRT। আবার দেখো আরেকটা সূত্র জানি, PV = K। তোমরা বলতে পারো হা, PV = K এই সূত্র কোথায় পাইলেন? এই যে আমরা ওই যে প্রমাণ লিখতাম না, কই এখানে লিখি নাই? আচ্ছা, এটা দেখা দিই এটা কোথা থেকে আসছে। তোমরা জানো এটা, তারপরে দেখাই দেই। ওই যে P = 1/V, এরপরে P = K × 1/V, এরপরে PV = K। বুঝো নাই কিভাবে আসছে? P = 1/V, তারপরে P = K × 1/V, তারপর ভিটাকে এই পাশে গুণ করে নিয়ে আসলে হবে PV = K। কথা বুঝছো? মুছে দেই। তাহলে আমি কি লিখলাম দেখো তো, আমি একটা সূত্র পেলাম PV = nRT। এই সূত্রটা আমরা সবাই জানি, এটা হচ্ছে আদর্শ গ্যাসের সূত্র। আর PV = K, এই যে এখান থেকে পাইলাম। তাহলে এবার দেখো তো দোনো পাশেই কিন্তু PV, তাই না? তাহলে কিন্তু আমি লিখতে পারি nRT = K। এখন n এবং r এই দুটো তো নির্দিষ্ট, n এবং r এই দুটো কি নির্দিষ্ট না? তাহলে কি আমি লিখতে পারি না T = K? T = K, T = K মানে কি? মানে তাপমাত্রা যত বাড়াবা K এর মান ততই বাড়তে থাকবে। এখন মনে আছে এই যে এই গ্রাফটা কিভাবে আসতো? কিছুক্ষণ আগে তোমরা দেখে আসছো, এই গ্রাফটা আসতো y = B সমীকরণের কারণে, তাই না? y = B সমীকরণের কারণে। আর y = B এটা কিভাবে আসছে? কারণ PV = K লেখা যায়, PV = K লেখা যায়, তাই না? PV কে আমি কোন অক্ষে রাখছি দেখো তো, PV কে আমি y অক্ষে রাখছি। তাহলে PVর বদলে লিখতাম y, আর K এর জন্য একটা ধ্রুবক হিসাবে লিখতাম হচ্ছে B। K এর জন্য একটা ধ্রুবক হিসাবে লিখতাম B। Bটা কি ছিল মনে আছে? Bটা হচ্ছে এই যে, এটা হচ্ছে গিয়ে B, এটা হচ্ছে গিয়ে B। এই যে কতটুকু অংশ কাটলো, এটা হচ্ছে গিয়ে B। কথা কি বুঝতে পারছি? y অক্ষ থেকে কোথান থেকে শুরু হচ্ছে? এই যে y অক্ষের এখান থেকে শুরু হচ্ছে, তার মানে B এর মান অনেক বেশি এখানে। তারপরে এখানে শুরু হচ্ছে, B এর মান আরেকটু কম, এখানে শুরু হচ্ছে, B এর মান সবচেয়ে কম। তাহলে খেয়াল করে দেখো তো, আমি বলতেছি, তাহলে আমি বলতে পারি দেখো K আর B কিন্তু সেম জিনিস, K আর B সেম জিনিস। তাহলে আমি K এর বদলে দেখো B ও তো বললে কোনো সমস্যা নাই। B ও একটা ধ্রুবক, K ও একটা ধ্রুবক বাবা। কথা বুঝতেছো আমার? তার মানে তাপমাত্রা যতই বাড়াচ্ছ B এর মান ততই বাড়বে, বা K এর মান ততই বাড়বে। তাহলে দেখো তো এই যে তাপমাত্রা T1, তখন দেখো তার জন্য বিটা হচ্ছে মনে করো B1। তাপমাত্রা যখন T2 তখন তার জন্য হচ্ছে B2। তাপমাত্রা যখন T3 তখন তার জন্য মনে করো V3। আমি আর লিখলাম না আর কি, এই যে V3, এই যে B1, এই যে B2। কথা কি বুঝতে পারছি? তার মানে তুমি তাপমাত্রা যতই বাড়াইতে থাকো না কেন,
তাপমাত্রা যতই বাড়তে থাকো বি এর মান ততই বাড়বে। তার মানে তাপমাত্রা যত বাড়াবে দেখো বি এর মান ততই বাড়বে। তাহলে সবচেয়ে বেশি তাপমাত্রা কোনটায়? T3 তে, কারণ T3 তেই বি এর মান সবচেয়ে বেশি। কথা বুঝছো বাবা? বিটা কোনটা আরেকবার বলি, বিটা হচ্ছে যে এটা হচ্ছে বি, এই যে এতটুকু এতটুকু হচ্ছে বি, এই যে এতটুকু হচ্ছে বি। কথা কি ক্লিয়ার আমার? তাহলে আমি বলতে পারি T3 তাপমাত্রাটা সবচেয়ে বেশি, তাহলে আমি বলবো এটা খ নাম্বার হবে, খ নাম্বার। কথা বুঝছো? তাহলে এই গ্রাফের উত্তর হচ্ছে খ, মানে T3 তাপমাত্রা সবচেয়ে বেশি। এই গ্রাফেও কিন্তু T3 তাপমাত্রা সবচেয়ে বেশি, এই গ্রাফেও কিন্তু T3 তাপমাত্রা সবচেয়ে বেশি। তাহলে একটা জিনিস মাথায় রাখবা বাবা, তাপমাত্রা যত বাড়াবা তত তোমার এই সরলরৈখিক গ্রাফগুলো খাড়া হইতে থাকবে। দেখো এটা খাড়া হইতেছে, খাড়া হচ্ছে। আবার তাপমাত্রা যতই বাড়াচ্ছ দেখো গ্রাফগুলি তত দূরে সরে যাচ্ছে। রেক্টেঙ্গুলার হাইপারবোলা কি বলা হয়? আয়তকার অধিবৃত্ত, একটু আগে পড়াইছি। এটা কি হবে? ততই দূরে সরে যেতে থাকবে। এবং এখানেও T3 এর মানটা কি সবচেয়ে বেশি ছিল, এবং দেখো বি এর মানটা তত বাড়তে থাকবে, অর্থাৎ দূরে যেতে থাকবে, মানে ওয়াই অক্ষ বরাবর উপরে উঠতে থাকবে। কথা বুঝতে পারছি বাবা? আশা করি তোমরা সবাই বুঝছো। এই গ্রাফগুলি আশা করি আর কখনোই ভুলবা না। কোনোদিনও যদি অবজেক্টিভও আসে ইনশাল্লাহ যেখানে আসুক না কেন তুমি ঠিকই ঠিক মতো অ্যান্সার করতে পারবা। সবাই বুঝছো বাবা? তাহলে আরেকবার একটু আমি বয়েলের সূত্র A to Z রিক্যাপ করে দেই। বয়েলের সূত্রে কি হয় বাবা? তাপমাত্রা স্থির থাকে তখন চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক হয়। চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, অর্থাৎ চাপ যত বাড়াবা আয়তন তত কমতে থাকবে। ক্লিয়ার? এবং এইখান থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ সূত্র পাইছি, সেটা হচ্ছে P1 V1 ইকুয়াল টু P2 V2। ক্লিয়ার আমার কথা? স্যার এই সূত্র দিয়েই আমি দেখি এখানে করানোর ট্রাই করব, একটা গুরুত্বপূর্ণ ম্যাথ করাবো, সেটা হচ্ছে হ্রদের গভীরতা নির্ণয়। এই টাইপের ম্যাথগুলি কিন্তু বোর্ডে এবং তোমাদের কলেজে, যেমন এই যে ফার্স্ট টার্ম পরীক্ষা এখন যাদের করাচ্ছে, বিলিভ করো স্যার সবার কলেজে এই হ্রদের গভীরতা নির্ণয়ের ম্যাথ আসছে। ঠিক আছে? ওই হ্রদের গভীরতা নির্ণয়ের ম্যাথগুলো হচ্ছে কিন্তু বয়েলের সূত্রের ম্যাথ। ক্লিয়ার? আমি হয়তো এই ভিডিওর মধ্যেও করাইতে পারি, অথবা ম্যাথ করানোর জন্য আলাদা একটা প্লেলিস্ট খুলতে পারি। যেটাই করি না কেন তোমরা অবশ্যই জানবা, তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকো বা আমাদের চ্যানেলের সাথে থাকো, আশা করি সব ইনফরমেশন তোমরা পেয়ে যাবা। তাহলে আজকে এতটুকুই থাক স্যার বয়েলের সূত্র। নেক্সট ক্লাসে আমরা চার্লসের সূত্র পড়বো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।